প্রথমত হচ্ছে ঘাসফড়িং এর যে কয় ধরনের আছে। ঘাসফড়িং হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে তোমার লম্বা অ্যান্টেনা যুক্ত, যাদের অ্যান্টেনা থাকবে লম্বা। আর একটা হচ্ছে খাটো অ্যান্টেনা যুক্ত। কি যুক্ত? খাটো অ্যান্টেনা যুক্ত, ঠিক আছে। তো পৃথিবীতে হচ্ছে 20,000 প্রজাতির, কত প্রজাতির? 20,000 প্রজাতির ঘাসফড়িং আছে। এবং বাংলাদেশে বাংলাদেশে মাত্র কয় প্রজাতির পাওয়া গেছে বলো তো? 20 প্রজাতির। বাংলাদেশে ওনলি 20 প্রজাতির পাওয়া গেছে। আর পৃথিবীতে আছে হচ্ছে 20,000 প্রজাতির। তাহলে পৃথিবীতে যদি প্রশ্ন করে তাহলে বলবা 20,000 প্রজাতি, বাংলাদেশে বললে হচ্ছে 20 প্রজাতি। ঘাস ফড়িং আসলে কি খায়? এরা ঘাস খায়। কি খায়? ঘাস। মানে এরা তৃণভোজী। এরা কি? তৃণভোজী অথবা হার্বিভোরাস বলা হয়। তাহলে ঘাস ফড়িংটা কি খায়? এরা হচ্ছে তৃণভোজী। তৃণভোজী ইংলিশে কি বলি আমরা? হার্বি ভোরাস, ঠিক আছে। হার্বি ভোরাস। আচ্ছা, তাহলে এটা বুঝলাম। তো এদের অর্থনৈতিক কি কি গুরুত্ব আছে? অর্থনৈতিক গুরুত্ব আছে কি এদের? হ্যাঁ, আছে। অনেক জায়গায় এদের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। ঘাসফড়িংকে খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। তারপরে পরিবেশটাকে যাতে সুন্দর রাখা যায়, বাসযোগ্য রাখা যায়, সেজন্য কি তোমার ঘাসফড়িংকে ব্যবহার করা যাইতে পারে। তাছাড়া শস্যের যে ক্ষতিকর কিছু পোকা আছে, সেই ঘাসফড়িং কিন্তু একটা ক্ষতিকর পোকা হিসেবে কি শস্যের মধ্যে থাকতে পারে। সো এগুলো হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, যদি আমাদের ইম্পর্টেন্ট না তো ওটা। সো জাস্ট রিডিং করবা। এখন আসো, বাহ্যিক অঙ্গ সংস্থান। এদের আকৃতিটা কি? আমরা কিন্তু জানি যে এটা কোন পর্বের প্রাণী বলো? আর্থ্রোপোডা। কোন পর্বের? আর্থ্রোপোডা। ঘাসফড়িং মূলত আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তার আকৃতিটা হচ্ছে কি? এরা জানি দ্বিপার্শ্বীয় প্রতিসম। কি? দ্বিপার্শ্বীয় প্রতিসম। পূর্ণাঙ্গ প্রাণী। একটা পূর্ণাঙ্গ প্রাণী বা পূর্ণাঙ্গ ঘাসফড়িং 8 সেন্টিমিটার লম্বা হয়। কত সেন্টিমিটার লম্বা হয়? 8 সেন্টিমিটার লম্বা। এদের আবরণটা কি দ্বারা থাকে বলতো? এদের আবরণটা থাকে কাইটিন যুক্ত কিউটিকল। কাইটিন মানে কি? কাইটিন হচ্ছে একটা প্রোটিন। কি? প্রোটিন। যেই প্রোটিনটা কি আমাদের চামড়ায় আছে, যে প্রোটিনটা কি আমাদের চামড়ায় আছে, নখে আছে। যেখানে শক্ত আবরণ থাকে, যেখানে কি শক্ত আবরণ থাকে, সেখানে কি থাকে? কাইটিন থাকে। তাহলে আবরণ যদি শক্ত হয় তাহলে কি সেটা কাইটিন দ্বারা বেশি গঠিত হয়। তাহলে আবরণটা হচ্ছে কাইটিন যুক্ত কিউটিকল। যেমন ছত্রাকের কোষপ্রাচীর কি দ্বারা গঠিত হয়? কাইটিন দ্বারা গঠিত হয়। বুঝতে পারছো? আচ্ছা। এরপরে এদের বহিঃকঙ্কাল, মানে বাইরের যে কঙ্কালটা আছে, বহিঃকঙ্কাল। বহিঃকঙ্কাল মানে কি? বাইরের কঙ্কালটা। এটা কি দ্বারা সৃষ্টি হয়? এটা সৃষ্টি হয় হচ্ছে হাইপোডার্মিস থেকে একটা নিঃসৃত পদার্থ বের হয় সেখান থেকে। কি থেকে বের হয়? হাইপোডার্মিস থেকে নিঃসৃত পদার্থে। তাহলে বহিঃকঙ্কালটা গঠিত হয় কি? হাইপোডার্মিস থেকে নিঃসৃত পদার্থে। হাইপোডার্মিস মানে কি বলতো? হাইপো মানে হচ্ছে ভেতরের ত্বক। হাইপো মানে কি? ভেতরের ত্বক।
হাইপোডার্মিস মানে হচ্ছে ভেতরের ত্বক। এখান থেকে তোমার কি নিঃসৃত হয়, একটা পদার্থ নিঃসৃত হয়, সেখান থেকে কি হয়, বহিঃকঙ্কালটা গঠিত হয়। এবং প্রতিটা দেহখণ্ডকে প্রতিটা প্রতিটা দেহখণ্ডকে বলা হয় স্ক্লেরাইড। কি বলা হয়? প্রতিটা দেহখণ্ডকে বলা হয় স্ক্লেরাইড। স্ক্লেরাইড। স্ক্লেরাইড কি বলা হয়? স্ক্লেরাইড, অর্থাৎ এদের দেহখণ্ডগুলোকে বলি আমরা স্ক্লেরাইড। স্ক্লেরাইড, ঠিক আছে। আচ্ছা, এই যে তোমার স্ক্লেরাইড, এগুলো মনে রাখবা যে স্ক্লেরাইড যেটা আছে, আমরা একটু বললাম যে স্ক্লেরাইডটা কি, এরা যখন যুক্ত হয় তখন একটা বন্ধন গঠন করে বা একটা তোমার আবরণ গঠন করে, তার নাম হচ্ছে সূচার। কি? সূচার। তাহলে স্ক্লেরাইড গুলো যুক্ত হয় কিসের মাধ্যমে? সূচারের মাধ্যমে। কিসের মাধ্যমে? তার মানে দেহখণ্ড গুলো আছে না, এই দেহখণ্ড গুলো একটার সাথে আর একটা যুক্ত হয় কিসের মাধ্যমে? সূচারের মাধ্যমে। দেহের খণ্ডগুলো একটার সাথে আরেকটা কি যুক্ত হয় কিসের মাধ্যমে? সূচারের মাধ্যমে। মনে থাকবে? আচ্ছা, তাহলে আমাদের ঘাস ফড়িং এর যে চিত্রটা, সেখানে চিত্রতে দেখবা যে এদের অঞ্চল কয়টা? তিনটা অঞ্চল। কয়টা অঞ্চল? তিনটা অঞ্চল। একটা হচ্ছে মস্তক, বক্ষ এবং উদর। আমরা দেখো, সেই প্রথম যে অধ্যায় পড়ছিলাম সেখানে বলছিলাম যে ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন নামে একটা কথা আছে। অর্থাৎ যেই সব পর্বের প্রাণীদের কয়েকটা অঞ্চলে ভাগ করা যায়, যেসব পর্বের প্রাণীদের কি করা যায়, কয়েকটা অঞ্চলে ভাগ করা যায়, তাদেরকে বলা হয় ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন। তো এই যে ঘাসফড়িং, এদেরকে তিনটা অঞ্চলে ভাগ করা যায়, একটা মস্তক, একটা বক্ষ এবং একটা উদর। মস্তক, বক্ষ এবং কি উদর, ঠিক আছে। মস্তক কি দ্বারা গঠিত হয়? মস্তক গঠিত হয় পুঞ্জাক্ষী। কি দ্বারা গঠিত হয়? পুঞ্জাক্ষী, অ্যান্টেনা এবং মুখপাঙ্গ। তাহলে এই তিনটা জিনিস নিয়ে কি গঠিত হয়? মস্তক, মাথা। বক্ষ কি দ্বারা গঠিত হয়? বক্ষ গঠিত হয় তিন জোড়া পা। কয় জোড়া পা বলো তো? তিন জোড়া পা এবং দুই জোড়া ডানা নিয়ে। তাহলে ডানা হচ্ছে দুইটা, দুই জোড়া, সামনে এবং পিছনে। আর তিন জোড়া কি আছে? পা আছে। মনে থাকবে? উদর। উদর মানে কি? লাস্টের অংশটুকু। এখানে কি থাকে বলতো? শ্বাসরন্ধ্র। কি থাকে? শ্বাসরন্ধ্র ও জননাঙ্গ। তার মানে এখানে কি থাকে? শ্বাসরন্ধ্র। এখন একটু খেয়াল করো, ঘাস ফড়িং এর শ্বাসরন্ধ্র হচ্ছে 10 জোড়া। কয় জোড়া? 10 জোড়া শ্বাসরন্ধ্র আছে। কয় জোড়া শ্বাসরন্ধ্র? 10 জোড়া। তার মধ্যে দুই জোড়া থাকে হচ্ছে বক্ষে, দুই জোড়া থাকে বক্ষে, বাকি 8 জোড়া থাকে হচ্ছে উদরে। বাকি 8 জোড়া কোথায় থাকে বলো তো? উদরে। তাহলে দুই জোড়া থাকে বক্ষে, বাকি 8 জোড়া থাকে হচ্ছে উদরে। এটুকু মনে রাখবা যে এখানে বক্ষে তাহলে কয় জোড়া আছে? 2 জোড়া শ্বাসরন্ধ্র। আর এখানে আছে উদরে 8 জোড়া শ্বাসরন্ধ্র। কয় জোড়া? 8 জোড়া। মনে থাকবে? ভাইয়া পুঞ্জাক্ষী অ্যান্টেনা, তারপর নিচেটা কি লিখেছেন? মুখপাঙ্গ মানে আচ্ছা, মুখ। বাংলা। আচ্ছা, পুঞ্জাক্ষী, অ্যান্টেনা, মুখপাঙ্গ। আর বক্ষে 3 জোড়া পা, 2 জোড়া ডানা এবং কি আছে? 2 জোড়া শ্বাসরন্ধ্র আছে। আর উদরে আছে কি? 8 জোড়া শ্বাসরন্ধ্র আর জননাঙ্গ। আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে আমরা দেখো, প্রথমে আমরা এটার ক্লাসিফিকেশনটা করলাম, ঠিক আছে। এখন আসলে হচ্ছে প্রথমে আমরা মস্তক সম্পর্কে জানি। মস্তক, তাহলে মস্তক যে আমাদের যে মাথাটা, মানুষের মাথাটা কি কেমন? গোলাকার না?
গোলাকার, কিছুটা গোলাকার ধরতে গেলে। আর মস্তক, এই যে ঘাসফড়িংটা কেমন বলো তো? নাশপাতি আকৃতির। কি? নাশপাতি আকৃতির। নাশপাতি আকৃতির। আচ্ছা, এবং এটা ইংলিশে বলা হয় কি? তোমার হাইপোক নেথাস। কি বলা হয়? হাইপোক নেথাস। তাহলে ঘাসফড়িং এর মাথাটা হচ্ছে হাইপোক নেথাস। যেমন খেয়াল করো, তোমার মাথাটা একটু কি থাকবে, মানে ভার্টিক্যাল থাকবে, একটু কম ভার্টিক্যাল থাকবে, নিচের দিকে থাকবে, বুঝছো? এবং মাউথ পার্ট গুলো কি থাকবে? ডিরেক্ট থাকবে হচ্ছে কি, ভেন্ট্রালি। তো কাশ্মীরের মুখটা খেয়াল করে দেখো, যে মুখটা কেমন, নিচের দিকে না একটু? হ্যাঁ, নিচের দিকে হচ্ছে মাথাটা নামানো থাকে। এবং মুখপাঙ্গ, হ্যাঁ, মুখপাঙ্গ যেটা আছে, যেমন মুখের যে পার্ট গুলো আছে, এগুলো হচ্ছে সামনের দিকে চলে যায়, আর মাথাটা থাকে নামানো। বুঝতে পারছো? অর্থাৎ এটা হলো হাইপোগনাথাস ধরনের। ইংলিশে বললে বোঝা যায় যে, যেটা যে যেই মাথাটা হচ্ছে ভার্টিক্যালি থাকে, যে মাথাটা কি থাকে, ভার্টিক্যালি থাকে, অনেক বেশি ভার্টিক্যালি থাকে, অথবা অনেক কম কি থাকে, ভার্টিক্যালি থাকে। আর মাউথ পার্ট মানে মুখের যে অংশগুলো আছে না, এগুলো থাকে ভেন্ট্রালি, থাকে কি থাকে, ভেন্ট্রালি। তাহলে ভার্টিক্যাল মানে কি, ধরো এটা একটা গোল চিহ্ন। তোমার একটা গোল চিহ্নের মধ্যে, ধরো তোমার কাছে একটা রিং আছে, রিং এর মধ্যে তুমি যদি আঙুলটা ঢুকাই দাও, যেটা হবে না সেটা হচ্ছে ভার্টিক্যাল, বুঝছো? ভার্টিক্যাল। তো এটা হলো ভার্টিক্যালি থাকে, এই জন্য এটাকে বলে হাইপোগনাথাস। মনে রাখবা, মানুষের ঘাসফড়িং এর যে মাথা, এখানে 6টা ভ্রূণীয় খণ্ডকে গঠিত হয়। কয়টা ভ্রূণীয় খণ্ডক? 6টা। 6টা ভ্রূণীয় খণ্ডক। এবং এদের যে বহিঃকঙ্কালটা, এদের যে বহিঃকঙ্কালটা, এই বহিঃকঙ্কালটা হচ্ছে কি, এটাকে বলা হয় হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম। কি বলা হয়? হেড ক্যাপসুল। হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম। এপিক্রেনিয়াম। হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম। ঠিক আছে? তো এই বহিঃকঙ্কালে কি থাকে? এখানে থাকে ভার্টেক্স, ভার্টেক্স, জেনা, ফ্রন্স, ফ্রন্স এবং ক্লাইপিয়াস। তাহলে বহিঃকঙ্কাল কি দ্বারা গঠিত হয়? ভার্টেক্স, জেনা, ফ্রন্স এবং ক্লাইপিয়াস। ঠিক আছে? আচ্ছা, তাহলে মস্তকের মধ্যে আমরা একটু আগে দেখছি, মস্তকের মধ্যে কি কি থাকে? পুঞ্জাক্ষী থাকে, অ্যান্টেনা থাকে, এবং কি থাকে? মুখপাঙ্গ থাকে, তাই না? মুখপাঙ্গ। আচ্ছা, এখন তাহলে আমরা একটু এটা সম্পর্কে জানি, যে মুখপাঙ্গ, পুঞ্জাক্ষী, এগুলো কি। তো প্রথমে দেখো, এটা তো লেখা হয়েছে না? তো পুঞ্জাক্ষী, এটা থাকে হচ্ছে এক জোড়া। কয় জোড়া? এক জোড়া। এবং ঘাসফড়িং এর প্রথম খণ্ডকে থাকে। কয় খণ্ডকে থাকে? প্রথম খণ্ডকে। পুঞ্জাক্ষী দিয়ে আসলে কি করে? দেখার কাজ করে। ঘাসফড়িং এর যে দেখার জন্য, হ্যাঁ, দেখার জন্য যে কি লাগে, চোখ লাগবে, তাই না? এইটাই হচ্ছে সে করে। হুম। তো মনে রাখবা যে পুঞ্জাক্ষী, এটা দেশে কি করে, দেখার কাজ করে। তো পুঞ্জাক্ষী কি, এখানে কি থাকে? ওমাটিডিয়াম থাকে। কি থাকে? ওমাটিডিয়াম। এই ওমাটিডিয়াম গুলোই হচ্ছে তোমার কি, পুঞ্জাক্ষীর গঠন ও কাজের একক বলা হয়। পুঞ্জাক্ষীর গঠন ও কাজের একক। তাহলে ওমাটিডিয়াম কি বলতো? পুঞ্জাক্ষীর গঠন এবং কাজের একক। মনে রাখবা যে প্রতিকূল আবহাওয়াতে, প্রতিকূল আবহাওয়াতে, প্রতিকূল আবহাওয়ায়
ঘাসফড়িং হচ্ছে দিনে 15 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। কত কিলোমিটার পর্যন্ত? 15 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। তাহলে প্রতিকূল আবহাওয়ায় ঘাসফড়িং হচ্ছে দিনে 15 কিলোমিটার পর্যন্ত কি করতে পারে? যেতে পারে। এরপরে হচ্ছে তোমার ওসেলি। এই ওমাটিডিয়াম যেটা বুঝলাম, যে পঞ্চাক্ষী নামে একটা জিনিস আছে এখানে, এক জোড়া, এটা দেশে কি করে? দেখার কাজ করে। পঞ্চাক্ষী ছাড়াও একটা জিনিস থাকে, সেটা হলো ওসেলি বা সরলাক্ষী। ওসেলি বা সরলাক্ষী থাকে, কি থাকে? ওসিলি বা সরলাক্ষী। এটা দিয়েও সে কি করে বলতো? দেখার কাজ করে। মনে রাখবা, এখানে কি থাকে? তোমার লেন্স থাকে। কি থাকে? লেন্স। এবং আলোক সংবেদী কোষ থাকে। কি থাকে? আলোক সংবেদী কোষ থাকে। তার মানে সে কি করতে পারে? আলোকটা গ্রহণ করতে পারে। কেন গ্রহণ করতে পারে? কারণ এখানে লেন্স থাকে এবং আলোক সংবেদী কোষ থাকে। আমাদের আলোক সংবেদী কোষ কোনটা বলতো? রেটিনা। রেটিনা আছে না আমাদের চোখের মধ্যে? আমাদের চোখের সবচেয়ে ভিতরের যে অংশটা আছে না, এটাকে বলা হয় রেটিনা। তো ঘাসফড়িং এর মধ্যে কি আছে? রেটিনা আছে। সো এই যে ওসেলি, এটা কয়টা থাকে জানো? তিনটা। কয়টা? তিনটা। তিনটা কিন্তু থাকে, বুঝছো? তিনটা। তিন জোড়া না কিন্তু, তিনটা, ওনলি তিনটা থাকবে। আচ্ছা, ওর তিনটা কাজ আছে। কয়টা কাজ আছে? তিনটা কাজ আছে। যেহেতু এটা কি লেন্স আছে, লেন্স থাকলে কি হবে? প্রতিবিম্ব সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? প্রতিবিম্ব। তাইলে মনে রাখবা, এক নাম্বার কাজ, যে ওসেলিতে কি হবে বা সরলাক্ষীতে প্রতিবিম্ব তৈরি হবে। প্রতিবিম্ব তৈরি হবে। দুই নাম্বার কি? রেটিনার মতো কাজ করে। কার মতো? রেটিনার মতো কাজ করে। কেন রেটিনার মতো কাজ করবে বলো তো? মানে এখানে আলোক সংবেদী কোষ আছে। কি আছে? আলোক সংবেদী কোষ আছে। এখন আলোটা তীব্র নাকি মৃদু, এটা কিন্তু সে অনুভব করতে পারে এটার মাধ্যমে। তাহলে আলোর তীব্রতা কি করে? অনুধাবন করে। আলোর তীব্রতা অনুধাবন করে। তাহলে সরলাক্ষীর কাজ কয়টা? তিনটা। এক নাম্বার প্রতিবিম্ব সে তৈরি করবে। দুই নাম্বার হচ্ছে কি? রেটিনার মতো কাজ করবে। আর তিন নাম্বার হচ্ছে আলোর তীব্রতা অনুধাবন করবে। ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো, আমরা এটা পড়লাম। এখন আসো অ্যান্টেনা বা শুঙ্গ। অ্যান্টেনা বা শুঙ্গ। অ্যান্টেনা বা শুঙ্গ। আচ্ছা, এটা তিনটা অংশ। কয়টা অংশ? তিনটা অংশ। আচ্ছা, অ্যান্টেনা কয়টা থাকে বলো? অ্যান্টেনা থাকে হচ্ছে এক জোড়া। কয় জোড়া থাকে? এক জোড়া থাকে। অ্যান্টেনা থাকে এক জোড়া। এদের অংশ কয়টা? তিনটা। একটা হলো স্কেপ, একটা হচ্ছে পেডিসেল, আর একটা হচ্ছে ফ্লাজেলাম। ঠিক আছে? স্কেপ, পেডিসেল এবং ফ্লাজেলাম। এই ফ্লাজেলামটা আছে না, এইটা আবার 25টা খণ্ডকে বিভক্ত। কয়টা খণ্ডকে? 25টা খণ্ডকে বিভক্ত থাকে। তাহলে তিনটা অংশ, স্কেপ, পেডিসেল এবং ফ্লাজেলাম, তার মধ্যে এই ফ্লাজেলামটা 25টা খণ্ডকে বিভক্ত থাকে। সে এই অ্যান্টেনা দিয়ে তিনটা কাজ করে। কয়টা কাজ করে? তিনটা কাজ করে। এক নাম্বার হচ্ছে, সে স্পর্শ স্পর্শ অনুধাবন করে। সে ঘ্রাণ নেয় এবং শব্দ তরঙ্গ কি করে? অনুভব করে। মনে থাকবে।
স্পর্শ, ঘ্রাণ এবং শব্দ তরঙ্গ কি করে সে অনুভব করে। মনে থাকবে? তাহলে তিনটা অংশ এবং তিনটা কাজ। এবার আসো মুখপাঙ্গ। তাহলে অ্যান্টেনা গেল, পুঞ্জাক্ষী গেল, ওসিলি গেল, এবং আসো মুখপাঙ্গ। মুখপাঙ্গ, মুখপাঙ্গতে কি পড়বো? এটাকে বলা হয় আমাদের যেমন আমরা খাদ্য কি করতে পারি, চাবাইতে পারি, তারাও কি করতে পারে, খাদ্যটা চাবাইতে পারে। এই জন্য এটাকে বলা হয় কি চর্বণ উপযোগী, বা ইংলিশে বলে কি ম্যান্ডিবুলেট। কারণ কি আমরা ম্যান্ডিবল দিয়ে চাবাই, তাই না? আমাদের যে থুতনিটা, এটাকে বলা হয় ম্যান্ডিবল। তো তাদেরও কি থাকে, ম্যান্ডিবল থাকে। তাহলে এটাকে আমরা বলতে পারি চর্বণ উপযোগী বা ম্যান্ডিবুলেট। ঠিক আছে। আচ্ছা, এখানে কি কি অংশ থাকে? পাঁচটা অংশ। কয়টা অংশ থাকে? পাঁচটা অংশ থাকে। মুখপাঙ্গের কয়টা অংশ? পাঁচটা। এক নাম্বার হচ্ছে ল্যাব্রাম। ল্যাব্রাম। দুই নাম্বার হচ্ছে ম্যান্ডিবল। তিন নাম্বার হচ্ছে ম্যাক্সিলা। মানুষের মধ্যে কিন্তু ম্যাক্সিলা আছে, ম্যান্ডিবল আছে, বুঝছো? চার নাম্বার কি? ল্যাবিয়াম। পাঁচ নাম্বার হচ্ছে হাইপোফ্যারিংস। হাইপোফ্যারিংস। দেখো মানুষের মধ্যে কিন্তু এখানে তুমি কি করবা জানো, ঘাসফড়িং এর সাথে যখন পড়বা, মানুষের সাথে মিলাই মিলাই পড়বা, তাইলে ভালো হবে। যেমন দেখো ম্যান্ডিবলটা কি মানুষের আছে না? আছে। ম্যাক্সিলা আছে না? তুমি গালটা, এই যে গাল আছে না চোখের নিচে, চোখের নিচে তুমি যে বোনসটা ধরতে পারতেছো না, যে অস্থিটা তুমি চোখের নিচে যে অস্থিটা আছে না, এটাকে বলা হয় কি ম্যাক্সিলা। কি বলা হয়? ম্যাক্সিলা। হাইপোফ্যারিংস মানে কি উপজিহ্বা বা আলজিহ্বা। তোমার হচ্ছে গলার, মানে গলাটা হা করলে দেখবা আলজিহ্বা দেখা যায়। ঘাসফড়িংয়ে কিন্তু কি আলজিহ্বা বা হাইপোফ্যারিংসটা আছে। ল্যাব্রাম ল্যাবিয়ামটা ওদের আলাদা একটা বৈশিষ্ট্য। ঠিক আছে। এটা ঠোঁট, কি ঠোঁট? আমাদের যেমন ঠোঁট, ওদেরও কিন্তু ঠোঁট থাকবে। সো ল্যাব্রামটাকে বলা হয় উপরের ঠোঁট। কি বলা হয়? উপরের ঠোঁট। মানুষের মধ্যে কিন্তু এটা আছে, উপরের ঠোঁট। আর এইটাকে বলা হয়, ল্যাবিয়ামকে বলা হয় নিচের ঠোঁট। কি বলা হয়? নিচের ঠোঁট। বুঝতে পারছো? তো ল্যাবিয়ামটা হচ্ছে নিচের ঠোঁট বা নিচের ওষ্ঠ, মানে বাংলা বলে কি ওষ্ঠ, তাই না? ওষ্ঠ মানে ঠোঁট। তো এখন আমরা একটা একটা করে কাজ করব। দেখো প্রথমে হচ্ছে ল্যাব্রামের কাজ। ল্যাব্রাম কি করে? ল্যাব্রাম হচ্ছে খাবার ধরে রাখতে সহায়তা করে। কি করতে সহায়তা করে? খাবার। প্রথমে কি সে খাবারটা ধরবে, ঠোঁট দিয়ে কি করবে, তোমার খাবারটা ধরবে। তারপর কি এটাকে কোন দিকে পাঠাবে? এটা পাঠায় দিবে ম্যান্ডিবলের কাছে। কার কাছে পাঠাবে? ম্যান্ডিবলের কাছে। যখন সে ম্যান্ডিবলের কাছে গেল, তখন কি আমাদের স্বাদ আছে না, খাবারটা কি স্বাদ, এটা কি আমরা পাই না? যখন আমরা চিবাই খাবারটা, তখন কি স্বাদ পাই না? তো ল্যাব্রামের কাজ কি? স্বাদ নিতে সহায়তা করে। কি করতে সহায়তা করে? স্বাদ নিতে সহায়তা করে। তাহলে ল্যাব্রাম হচ্ছে কি উপরের ঠোঁট গঠন করে, খাবার ধরে রাখতে সহায়তা করে, খাবার ধরে কোথায় পাঠায় দেয়, কার কাছে? ম্যান্ডিবলের কাছে পাঠায় দেয়, এবং স্বাদ নিতে সহায়তা করে। এবার আসো ম্যান্ডিবল। দুই নাম্বার কি? ম্যান্ডিবল। আমাদের দাঁত কি করে বলো তো? দাঁতগুলো খাদ্যগুলোকে চিবায়, তাই না? তার মানে এই ঘাস ফড়িং এর কি ম্যান্ডিবল কি করবে? খাদ্যগুলোকে কেটে চিবাবে। সো খাদ্য কেটে চিবাবে, খাদ্য কেটে চিবানোর কাজে ব্যবহার করা হয়। এটাও পেয়ে গেলাম আমরা। এখন আসো ম্যাক্সিলা। ম্যাক্সিলা, ম্যাক্সিলা কি? ম্যাক্সিলা কয়টা খণ্ডে বিভক্ত থাকে? পাঁচটা। ম্যাক্সিলা হচ্ছে পাঁচটা খণ্ডে বিভক্ত, মনে রাখবা। ম্যাক্সিলা পাঁচটা খণ্ডে বিভক্ত। কয়টা খণ্ডে? পাঁচটা খণ্ডে। এক নাম্বার হচ্ছে কার্ডো। দুই নাম্বার হচ্ছে স্টাইপস। তিন নাম্বার হচ্ছে ল্যাসিনিয়া। ল্যাসিনিয়া। চার নাম্বার হচ্ছে কি গ্যালিয়া। গ্যালিয়াটা কার মতো জানো? এটা হচ্ছে ঢাকনার মতো। কিসের মতো? ঢাকনার মতো।
গ্যালিয়াটা কার মতো? ঢাকনার মতো। আর কি আছে? ম্যাক্সিলারি পাল্প। ম্যাক্সিলারি পাল্প, কি কি অংশ আছে? কার্ডো, স্টাইপস, ল্যাসিনিয়া, গ্যালিয়া, ম্যাক্সিলারি পাল্প। তাহলে ম্যাক্সিলার কাজ কি? এটার কাজও স্বাদ গ্রহণ করা। কি গ্রহণ করা? এক নাম্বার কাজ হচ্ছে সে কি করবে? স্বাদ গ্রহণ করবে। কি গ্রহণ করবে? স্বাদ গ্রহণ করবে। খাদ্যগুলোকে ধরে রাখবে এবং খাদ্যগুলোকে কি করবে? চিবাইতে বা মানে চূর্ণ করতে সহায়তা করবে, মানে ভাঙতে সহায়তা করবে। তাহলে এক নাম্বার কাজ হলো স্বাদ গ্রহণ করবে, খাদ্যগুলোকে সে ধরে রাখতে সহায়তা করবে এবং খাদ্য চূর্ণ গঠনে সহায়তা করবে। ঠিক আছে? এখন এইটা গেল হচ্ছে কি ম্যাক্সিলার কাজ। আর এই যে ম্যাক্সিলারি পাল্প আছে না, এই যে ম্যাক্সিলারি পাল্প, এর কাজটা বেশি ইম্পর্টেন্ট। এর তিনটা কাজ আছে। কয়টা কাজ? তিনটা কাজ। এক নাম্বার হচ্ছে অ্যান্টেনা। আমাদের যে ঘাস ফড়িংয়ে অ্যান্টেনা থাকে, অ্যান্টেনা ও পায়ের অগ্রভাগ, পায়ের অগ্রভাগ কি করে? পরিষ্কার করে। অগ্রভাগ পরিষ্কার করতে সহায়তা করে, পরিষ্কারে অংশ নেয়। একটা কাজ। তাহলে অ্যান্টেনা এবং পায়ের অগ্রভাগ পরিষ্কারে অংশ নেয়। দুই নাম্বার হচ্ছে কি? খাদ্যবস্তুর ক্ষরণ প্রতিরোধ করে। খাদ্যবস্তুর ক্ষরণ প্রতিরোধ করে। তিন নাম্বার কি? সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? সংবেদী অঙ্গ। সংবেদী মানে কি জানো? সেন্সরি, অর্থাৎ সে সেন্সেশন নেয়, অর্থাৎ অনুভূতি নেয়। ঠিক আছে? তাহলে সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে, অর্থাৎ যে কোনো সে অনুভূতি সে গ্রহণ করতে পারে। তাহলে মনে রাখবা, ম্যাক্সিলারি পাল্পের তিনটা কাজ: অ্যান্টেনা এবং পায়ের অগ্রভাগ পরিষ্কারে অংশ নেয়, খাদ্যবস্তুর ক্ষরণ প্রতিরোধ করে এবং সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। এই তিনটা হচ্ছে ম্যাক্সিলার কাজ। মনে থাকবে? আচ্ছা, তাহলে ম্যাক্সিলারি পাল্পের কাজ হচ্ছে তিনটা। আর নর্মালি ম্যাক্সিলা কি করে? স্বাদ গ্রহণ করে, খাবারগুলোকে ধরে রাখে এবং খাদ্যগুলোকে তোমার গুঁড়া করতে বা চূর্ণ করতে সহায়তা করে। এবার আসলে ল্যাবিয়াম বা নিচের ঠোঁট। ল্যাবিয়াম বা নিচের ঠোঁট, এটা তো লেখা হয়েছে না? না লিখলে বলবা। ল্যাবিয়াম বা নিচের ঠোঁট, মানে যারা কি করে? নিচের ঠোঁট তৈরি করে, তাই না? নিচের অষ্ঠ বা নিচের ঠোঁট। এইটার আবার দুইটা খণ্ড আছে। কয়টা খণ্ড? দুইটা খণ্ড। একটা হচ্ছে মেন্টাম, একটা সাবমেন্টাম। ঠিক আছে? তো ল্যাবিয়ামকে আমরা বলি হচ্ছে মানে দুই নাম্বার ম্যাক্সিলা। কি বলি? দুই নাম্বার ম্যাক্সিলা বা দ্বিতীয় জোড়া ম্যাক্সিলা। ম্যাক্সিলার মতো কাজ করে, বুঝছো? তো এটার যে কাজ, এটা আমরা মনে রাখবো যে এর কাজ হচ্ছে কি খাবার যাতে ফসকে না যায়। খাবার যাতে ফসকে না যায়। খাবার ফসকে যাওয়া কি করে? রোধ করে। নিচের ঠোঁট দিয়ে সেটা কি করে? সে রোধ করে। ঠিক আছে? নিচের ঠোঁট বলি আমরা এটাকে। দুই নাম্বার কি? এখানে যেমন একটু আগে পড়ছিলাম ম্যাক্সিলারি পাল্প, এখানেও আছে ল্যাবিয়াল পাল্প। কি আছে? ল্যাবিয়াল, ল্যাবিয়াল পাল্প। কি আছে? ল্যাবিয়াল পাল্প। এর কাজ কি জানো? উপযুক্ত খাদ্য নির্বাচন করতে সহায়তা করে। ঠিক আছে? তো তার কাজ হচ্ছে সংবেদনশীল অঙ্গ হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? সংবেদনশীল অঙ্গ হিসেবে কাজ করে। যার কারণে কি উপযুক্ত খাদ্য নির্বাচনে সহায়তা করে সে। উপযুক্ত খাদ্য নির্বাচনে সহায়তা করে। ঠিক আছে? তাহলে সংবেদনশীল অঙ্গ হিসেবে কাজ করে, উপযুক্ত খাদ্য নির্বাচনে সহায়তা করে। এই দুইটা কাজ মনে রাখবা, যে খাবার ফসকে যাওয়া থেকে রোধ করে এবং উপযুক্ত খাদ্য নির্বাচনে সহায়তা করে। মনে থাকবে? এবার আসো হাইপোফ্যারিংস বা উপজিহ্বা। হাইপোফ্যারিংস বা উপজিহ্বা, 5 নাম্বার যে অংশটা আছে, হাইপোফ্যারিংস বা উপজিহ্বা বা আলজিহ্বা। হাইপোফ্যারিংস, হাইপোফ্যারিংসটা কি? এটা হচ্ছে আলজিহ্বা বা উপজিহ্বা।
এইখানে কি উন্মুক্ত হয়? এখানে লালা গ্রন্থিটা আছে না, বা লালা নালীটা আছে না, এইটা উন্মুক্ত হয় এই হাইপোফ্যারিংসে। যার কারণে কি হয়, খাদ্যটা কার সাথে মিশে? খাদ্যটা লালার সাথে মিশতে পারে। হাইপোফ্যারিংসে খাদ্যটাকে সে কি করে, লালার সাথে মিশায়া খাদ্যটা সহজ করে, খাদ্যটা যাতে ভেতরের দিকে যাইতে পারে সহজে, এটাকে সে সহজ করে। আচ্ছা, এবার আসো তোমার মুখপাঙ্গ সম্পর্কে আমরা সবই জানলাম, মুখপাঙ্গ থেকে আর তেমন কিছু নাই। হ্যাঁ, এখন আসো আমাদের যে বক্ষ, বক্ষে কি থাকে আমরা একটু পরে বুঝতে পারবো বক্ষে কি থাকে। তো বক্ষে আমরা একটু আগে শুনছিলাম যে বক্ষে থাকে তোমার 3 জোড়া পা, 2 জোড়া ডানা, এবং দুই জোড়া কি থাকে, শ্বাসরন্ধ্র থাকে। কি থাকে? শ্বাসরন্ধ্র। তাহলে মনে রাখবো বক্ষের 3টা অংশ। কয়টা অংশ? 3টা অংশ। একটা হচ্ছে অগ্রবক্ষ, মানে অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এবং মিডল। অগ্রবক্ষ, মধ্যবক্ষ, আর একটা কি, পশ্চাৎ বক্ষ। অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এবং মিডল। হ্যাঁ, আচ্ছা। তো এদের যে, আমাদের যেমন দেখো মানুষের কিন্তু কি থাকে, বুকের মধ্যে, বুকের মাঝখানে কি থাকে, স্টার্নাম থাকে, তাই না? কি থাকে? স্টার্নাম থাকে না বুকের মাঝখানে একদম? এদের কি থাকে, স্টার্নাম থাকে। তাহলে মনে রাখবা যে এদের অঙ্কীয় দেশে, অঙ্কীয় দেশে কি থাকে বলতো, স্টার্নাম থাকে। অঙ্কীয় দেশে থাকে স্টার্নাম। এবং পার্শ্ব দেশ, মানে পাশে থাকে কি, পাশে প্লিউরন থাকে। কি থাকে? প্লিউরন। এবং পৃষ্ঠদেশ, পৃষ্ঠদেশে থাকে কি বলতো, টারগাম। তাহলে অঙ্কীয় দেশে থাকে কি, স্টার্নাম। তোমাদের আমাদের দুই পাশে দুইটা কি ক্লাভিকল থাকে না? ক্লাভিকল যেটা আমাদের ধরতে পারি গলার নিচে যে বোনসটা, তার এই একটু মাঝখানে দেখবা যে দুইটা ক্লাভিকল কি একসাথে মিলিত হয়েছে, তাই না? এই ক্লাভিকল দুইটার সাথে মিলিত হওয়ার যে বোনসটা না, এটাকে বলা হয় স্টার্নাম, বুঝছো? এই ক্লাভিকল দুইটা কোথায় মিলিত হয়েছে? স্টার্নামে যাই মিলিত হয়েছে, বুঝছো? তো স্টার্নাম হচ্ছে কই থাকবে, এদের অঙ্কীয় দেশে। পার্শ্ব দেশে থাকবে প্লিউরন, এবং পৃষ্ঠ দেশে থাকবে হচ্ছে ট্রারগাম। এটা মনে রাখবা। আচ্ছা, আর কি কি থাকে আমরা একটু আগে আলোচনা করছি যে কি থাকবে, 2 জোড়া থাকবে হচ্ছে কি, শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। কি থাকবে? শ্বাসরন্ধ্র বা, এটা ইংলিশে আমরা কি বলি, স্পাইরাকল বলি। স্পাইরাকল, স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র। আমার, সে কি করবে, শ্বাস প্রশ্বাস গ্রহণে সহায়তা করবে। 2 নাম্বার কি থাকবে, 2 জোড়া থাকবে ডানা। কি থাকবে? 2 জোড়া ডানা। এখন মনে রাখবা, আমরা যারা বড় লোক তাদেরকে কি বলি বলো, যে এলিট শ্রেণীর মানুষ। কি এলিট? এলিট মানে হচ্ছে বড় লোক। আর মানে গরিব মানে কি, যারা কাজ করে, সারাদিন কাজ করে খাইটা খায়, তাদেরকে বলি গরিব। এটা আমাদের সমাজে বলে। তাহলে ঘাসফড়িং এর যে 2 জোড়া ডানা আছে, বুঝছো, এদের প্রথম মানে সামনের দিকে যে ডানাটা না, এটার কোনো কাজ নাই। এটা শুধুমাত্র ঘাসফড়িং কে ঢেকে রাখে। কি করে? বা আবরণ তৈরি করে রাখে শুধুমাত্র, ওর কোনো কাজ নাই। এই জন্য এটাকে বলা হয় কি জানো, অ্যালিট্রা বলা হয়। কি বলা হয়? অ্যালিট্রা বা ডানার আবরণ। আরেকটা নাম দেওয়া হয়েছে ট্যাগমিনা। তাহলে আর পিসের যে ডানাটা আছে না, পিসের, এটা কি করে, তোমার উঠতে সহায়তা করে। তাহলে মনে রাখবা এই যে ঘাসফড়িং এর যে 2 জোড়া ডানা আছে, সামনের যে ডানাটা আছে, সামনের 1 জোড়া, হ্যাঁ, সামনের 1 জোড়া যে আছে, এটাকে বলা হয় কি, অ্যালিট্রা। কারণ অর্থ কোনো কাজ নাই। ও কি করে? ও হচ্ছে ডানার শুধুমাত্র আবরণ তৈরি করে, ডানার আবরণ তৈরি করে। ডানার কি তৈরি করে? আবরণ। এটাকে ইংলিশে বলি কি, ট্যাগমিনা। কি বলি? ট্যাগমিনা। তাহলে ডানার আবরণ বা ট্যাগমিনা তৈরি করে। আর পিসের যেটা আছে না, এটা কি করে, উঠতে সহায়তা করে। পেছনের ডানা দুইটা, পেছনের ডানা দুইটা কি করে,
উঠতে সহায়তা করে, উঠতে সহায়তা করে। আচ্ছা, এবার আসে পা। কি আছে? পা। তিন জোড়া পা আছে, তিন জোড়া পা আছে। আচ্ছা, মানুষের পায়ের মধ্যে কি কি বোনস থাকে বলো তো? মানুষের পায়ের মধ্যে থাকে ফিমার, টিবিয়া, ফিবুলা, প্যাটেলা। হুম। তারপর কি, আরো অনেকগুলো আছে, ক্যালকেনিয়াস, নেভিকুলার, হুম, টার্সাস, মেটাটার্সাস, ফ্যালাঞ্জেস। তো আমাদের পায়ের মধ্যে যে বোনস গুলো আছে একটু নামগুলো মনে রাখবা। ফিমার থাকে, টিবিয়া থাকে, ফিবুলা থাকে, প্যাটেলা থাকে। এছাড়া কি থাকে? এছাড়া টার্সাস থাকে, ফ্যালাঞ্জেস থাকে, এগুলো থাকে। তো ঘাস ফড়িং এর ক্ষেত্রে কিন্তু এগুলো থাকে, দেখো। ফিমার থাকে, টিবিয়া থাকে। ফিমার, ফিমার, টিবিয়া, এই দুইটা কিন্তু থাকে। আবার দেখো ফিমারের মধ্যে আমাদের দেখো, ফিমারের একটা হেড থাকে, বড় একটা হেড। ফিমারের একটা বড় একটা হেড আছে, বুঝছো? এই হেডটা তোমার কই যুক্ত হয় জানো? আমাদের যে পিসের যে বোনসটা আছে এটাকে আমরা বলি শ্রোণী বোনস বা হিপ বোন, যেখানে আমরা যেটা দিয়ে বসি আর কি, বসার কাজ করি, ওটাকে বলে হিপ বোন। এই হিপ বোনের মধ্যে একটা জায়গা আছে, গোল জায়গা আছে, ফাঁকা জায়গা আছে। ওই ফাঁকা জায়গার মধ্যে এই ফিমারের যে মাথাটা আছে না, ওইটা যায় যুক্ত হয় সেখানে। ওইটাকে বলে ট্রোকেন্টার। কি বলা হয়? ট্রোকেন্টার। বুঝছো? এই যে ফিমারের মধ্যে, ফিমারের যে হেডটা, এটা যুক্ত হয়ে গেল, এটাকে বলে ট্রোকেন্টার। তো ঘাস ফড়িংয়ের মধ্যে কি থাকে? ট্রোকেন্টারটা থাকে, বুঝছো? ট্রোকেন্টার, ট্রোকেন্টার। ঠিক আছে। আর কি থাকে? কক্সা থাকে। কি থাকে? কক্সা। কক্সা মানে কি? মানুষের যেমন কক্কিস আছে, কক্কিস। কক্কিস কি? আমাদের যে মেরুদণ্ডটা আছে না, মেরুদণ্ডের মধ্যে যে বোনস গুলো আছে, এখানে কয়েকটা ভাগ আছে। উপর থেকে নিচ পর্যন্ত পাঁচটা ভাগ আছে। একটা হলো সার্ভাইকাল, একটা হলো থোরাসিক, একটা হচ্ছে লাম্বার, একটা হচ্ছে স্যাক্রাম, একটা হচ্ছে কক্কিস। এই কক্কিস থেকে আসছে কক্সা। আর কি থাকে? টার্সাস। টার্সাস কই থাকে বলো তো? আমাদের পায়ের পাতা আছে না, এই পায়ের পাতায় তো টার্সাস থাকে, বুঝছো? ফিমার হচ্ছে আমাদের কি রান যেটা বলি আমরা, থাই। টিবিয়া থাকে নিচেরটা, মানে থাইয়ের নিচে, টিবিয়া। ট্রোকেন্টার তো বুঝাই দিলাম, কক্সা, কক্কিস। টার্সাস কই থাকে? পায়ের পাতায় থাকে, বুঝছো? এগুলো, এই পাঁচটা অংশ থাকে তোমার হাঁসফড়িংও থাকে। মানুষের কিন্তু আরো অনেকগুলো আছে, এটা আমরা পড়বো পরে। তো আমাদের যে পায়ের পাতা, এখানে কি নখ থাকে না? তো ঘাসফড়িং এর এই টার্সাসের মধ্যে কি থাকে? নখ থাকে। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম, মনে থাকবে। এখন আসো, উদর কি? উদর, উদর, উদর কোনটা? এটা কয় খণ্ডে বিভক্ত হয়? 11টা খণ্ডে। কয়টা খণ্ডে? 11টা খণ্ডকে বিভক্ত হয়, 11টা খণ্ড। তার মধ্যে প্রথম খণ্ডকে, প্রথম খণ্ডকে থাকে হচ্ছে টিম্পেনাম। টিম্পেনাম মানে কি বলো? টিম্পেনাম মানে কি? এটাকে আমরা আরেকটা নাম, এটা কি, কান আছে না, কানের যে পর্দাটাকে, এটাকে আমরা কি বলি বলো তো? টিম্পেনিক পর্দা। কানের যে মধ্য পর্দাটা আছে না, মানে মাঝখানের যে জায়গাটা আছে না, এটাকে আমরা বলি কি? টিম্পেনিক পর্দা। মানুষের ক্ষেত্রে কিন্তু সেম কথা। টিম্পেনিক পর্দা কি? টিম্পেনিক পর্দা। এই টিম্পেনিক পর্দা থাকে হচ্ছে ঘাসফড়িং এর প্রথম খণ্ডকে। কারণ এটা কি করে? শ্রবণ থলি গুলো আছে না আমাদের যে কানের ভেতর, কানের ভেতর যে পর্দা, এই পর্দা কি করে? ঢেকে রাখে। কাকে ঢেকে রাখে? তোমার শ্রবণ থলিকে। অর্থাৎ শ্রবণ থলি যেন ক্ষতি না হয়, এই জন্য টিম্পেনিক পর্দা কি, সেটাকে ঢেকে রাখে। বুঝতে পারছো? শ্রবণ থলির ক্ষতি হলে কি হবে? মানুষ কানে শুনতে কম পাবে, অনেকে কানের শ্রবণ শক্তি হারায় ফেলবে। বুঝতে পারছো? তারপর দেখো, 2 থেকে 9,
এখানে কি থাকে, মোট 8 জোড়া কি থাকে, 8 জোড়া থাকে শ্বাসরন্ধ্র, কি থাকে, শ্বাসরন্ধ্র। কারণ বাকি 2 জোড়া কই গেছে, বক্ষে চলে গেছে। আর 10, 11 এগুলোতে থাকে কি, জনন অঙ্গ, কি থাকে, জননাঙ্গ। এখন পুরুষ ঘাসফড়িং আর স্ত্রী ঘাসফড়িং এর মধ্যে পার্থক্য আছে একটা। কি পার্থক্য, এটা একটু আমরা পড়বো এখন। কারণ দেখো, একটু আমরা পড়ি। পুরুষ ঘাসফড়িং আর কি, স্ত্রী ঘাসফড়িং, ঠিক আছে। পুরুষ ঘাসফড়িংটা কি আকারে ছোট হয়, কি হয়, আকারে ছোট। আর স্ত্রীটা হয় হচ্ছে আকারে বড়। এদের পুরুষের উদরটা হয় সরু, আর এটা হয় হচ্ছে প্রশস্ত একটু। তারপর দেখো, পুরুষের মধ্যে কি থাকে, অ্যানাল সার্কাস থাকে, কি থাকে, অ্যানাল সার্কাস বা অ্যানাল সার্কি, অ্যানাল সার্কাস বা অ্যানাল সার্কি। তো পুরুষের একটা বৈশিষ্ট্য থাকে কি, তারা তারা কি নিক্ষেপ করে, শুক্রাণু নিক্ষেপ করে। তো এখানে কি থাকবে, অ্যানাল সার্কাস। অর্থাৎ এটা কত নাম্বার খণ্ডকে থাকবে জানতে হবে, এটা থাকবে হচ্ছে 10 নাম্বার খণ্ডকে। কত নাম্বার খণ্ডকে, দশম খণ্ডকে। কই থাকে, দশম খণ্ডকে। আর নারীদের কি থাকবে, যেহেতু ওভাম থাকবে, কি থাকবে, ওভাম। ওভাম মানে কি, ডিম বানো। এই ওভাম থেকে কি আসছে বলতো, ওভিপজিটর, কি আসছে, ওভিপজিটর। এটা থাকবে হচ্ছে নবম এবং অষ্টম খণ্ডকের মাঝে, অষ্টম ও নবম খণ্ডকের মাঝে। যে নারীদের ক্ষেত্রে দেখো, স্ত্রীদের ক্ষেত্রে নবম এবং অষ্টম এবং নবম খণ্ডকের মাঝে থাকবে হচ্ছে অভিপজিটর। আর পুরুষেরটা থাকবে হচ্ছে কি দশম খণ্ডকে। এটাই পার্থক্য, যে নারীদের কিন্তু কি থাকে, ওভাম থেকে, ওভাম থেকে কি আসছে, অভিপজিটর। এটা মাথায় রাখবা। হুম। ভাই প্রথমটা আরেকবার বলেন, মানে একদম ছোট আর বড় যেটা লিখেছেন ওটা। পুরুষ ঘাসফড়িং ক্ষেত্রে এটা আকারে ছোট হবে, ঠিক আছে, পুরুষ ঘাসফড়িংটা আকারে ছোট হয়, আর স্ত্রীটা হচ্ছে বড় হয়। তারপর পুরুষ ঘাসফড়িং এর যে উদর, উদর মানে কি, মস্তক বক্ষ উদর, উদরটার সাথে সরু। আর স্ত্রীর থাকে হচ্ছে প্রশস্ত। তারপর পুরুষের কি, তোমার অ্যানাল সার্কাস। অ্যানাল সার্কাস মানে কি, পুরুষের যে পুরুষাঙ্গ, এটা কোথায় থাকবে, ঘাসফড়িং এ দশম খণ্ডকে। কই থাকবে, দশম খণ্ডকে। কারণ উদর হচ্ছে তোমার কি 11টা খণ্ডকে বিভক্ত না, তার মধ্যে দশম নাম্বার খণ্ডকে কি থাকবে, এই অ্যানাল সার্কাস থাকবে, অ্যানাল সার্কাস। এখান থেকে সে কি করবে, শুক্রাণু তৈরি করবে, ঠিক আছে। অর্থাৎ শিশ্ন এখানে থাকবে। আর স্ত্রী ঘাসফড়িং এর মানে কি, এটা এই স্ত্রীতে কি থাকে, ওভাম থাকে। স্ত্রীতে কি থাকে, ওভাম থাকে, ডিম্বাণু থাকে। তো ওভাম থেকে আসছে ওভিপজিটর, কি আসছে, ওভিপজিটর। এটা কই থাকবে, অষ্টম এবং নবম খণ্ডকের মাঝে থাকবে, অষ্টম এবং নবম খণ্ডকের মাঝে। এতটুকু। আচ্ছা, এখন আসো ঘাসফড়িং এর সিলম এবং অন্তর্গঠনটা পড়ি। ঘাসফড়িং এর সিলম ও অন্তর্গঠন, এটা মানে কি। সিলম মানে হচ্ছে একটা দেহগহ্বর, যেটা কখন তৈরি হয়, ভ্রূণ অবস্থায়। যেটা কি তৈরি হয়, ভ্রূণ অবস্থায় তৈরি হয়, তাই না। আচ্ছা, তাহলে এই সিলমটা হচ্ছে তোমার একটা ভ্রূণ অবস্থায় দেহগহ্বর, কি, দেহগহ্বর। সিলম সম্পর্কে তোমাকে বুঝাইছিলাম অন্য একটা অধ্যায়, প্রথম অধ্যায়, সিলম
সম্পর্কে ভালো মতো বোঝানো আছে। সো এটা দেহ গহ্বর, তোমরা জানো যে মাঝখান দিয়ে একটা গহ্বরের যে সৃষ্টি হয়, একটোডার্ম এন্ডোডার্মের যে মাঝে একটা গহ্বর সৃষ্টি হয়, এটাকে বলা হয় সিলম। তো মনে রাখবা, ঘাসফড়িং এ যখন পরিণত হয়, ঘাসফড়িংটা যখন কি হয়, পরিণত হয়, তখন এই সিলমটা কি হয়ে যায়, মিক্সোসিল হয়ে যায়। কি হয়? মিক্সোসিল। এই মিক্সোসিলটা গঠিত হয়েছে কিভাবে? সিলমের যে গহ্বরটা আছে, সিলম গহ্বর প্লাস ব্লাস্টোসিল, এই দুইটা মিলে গঠিত হয়েছে তোমার মিক্সোসিল। ঠিক আছে। আচ্ছা, এটা আমরা একটু পরবর্তীতে আরো ডিটেলসে পড়বো। হাঁসফাডিং এর ক্ষেত্রে এটা লাগবে আমাদের, কারণ হাঁসফাডিং এর যে রক্ত সংবহনটা আছে না, এখানে আমাদের মিক্সোসিলটা হিমোসিলটা আবার আসবে। তো সেখানে আমরা এমনিতে দেখতে পাবো এটা। আপাতত এতটুকু মনে রাখলাম, জাস্ট বেসিকটা, যে মিক্সোসিল তৈরি হয়েছে কিভাবে, সিলম গহ্বর এবং ব্লাস্টোসিল মিলিত হয়ে। এবার আসে পৌষ্টিক তন্ত্র, ঘাসফড়িং এর পৌষ্টিক তন্ত্র খুবই ইম্পর্টেন্ট। আজকে পৌষ্টিক তন্ত্র পড়ায় মনে করো আজকে শেষ দেওয়ার চিন্তা আছে। আর রক্ত সংবহনটা যদি পারি একটু পড়াই দিব। ঠিক আছে। আচ্ছা, তাহলে পৌষ্টিক। কতক্ষণ ভাইয়া? হ্যাঁ, কতক্ষণ? এই 20, আধা ঘন্টা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে ঠিক আছে। 30 মিনিট লাগবে, 20-25 মিনিট। দেখো, পৌষ্টিক তন্ত্র দুই ভাগে বিভক্ত হয়। কয় ভাগে বিভক্ত হয়? দুই ভাগে। একটা হচ্ছে পৌষ্টিক নালী, আর একটা হচ্ছে পৌষ্টিক তন্ত্র বা পৌষ্টিক গ্রন্থি। সরি, পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থি। আমরা যেমন পড়ছিলাম মানুষের ক্ষেত্রে পৌষ্টিক গ্রন্থি কয়টা, 5টা পড়ছিলাম না? লালা গ্রন্থি, যকৃত, অগ্ন্যাশয়, আন্ত্রিক গ্রন্থি এবং তোমার গ্যাস্ট্রিক গ্রন্থি পড়ছিলাম। ঠিক আছে। আর এদের ক্ষেত্রে কয়টা? 3টা। কয়টা? 3টা। আমরা এখন দেখবো। আবার মানুষের ক্ষেত্রে দেখছিলাম, মানুষের মধ্যে কি ছিল, একদম মুখ থেকে পায়ে পর্যন্ত, তাই না? এটা হচ্ছে পৌষ্টিক নালী। মুখ পরে কি, গলবিল, তারপর অন্ননালী, তারপর পাকস্থলী, তারপর কি ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, এইভাবে গেছিল। তো এদের ক্ষেত্রে একটু আলাদা, সেটা আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে অগ্রপৌষ্টিক নালী, অগ্র পৌষ্টিক নালী, একটা হচ্ছে মধ্য, আর একটা হচ্ছে তোমার কি, পশ্চাৎ। ঠিক আছে। তাহলে অগ্র পৌষ্টিক নালী, মধ্য পৌষ্টিক নালী, পশ্চাৎ পৌষ্টিক নালী। অগ্রটাকে ইংলিশে বলা হয় কি, ইস্টোমোডিয়াম। এটা মনে রাখতে হবে, ইস্টোমোডিয়াম, ইস্টোমোডিয়াম। মধ্যটাকে বলা হয় মেসেন্টেরন। কি বলা হয়? মেসেন্টেরন। আর পশ্চাৎকে বলা হয় প্রক্টোডিয়াম। কি বলা হয়? প্রক্টোডিয়াম, প্রক্টোডিয়াম। তাহলে এখন মনে রাখবা, স্ট্রোমোডিয়াম, মেসেন্টেরন এবং প্রক্টোডিয়াম। মনে রাখার টেকনিক কি, মধ্য মেসেন্টেরন, পশ্চাৎ প্রক্টোডিয়াম, বাকি থাকলো কি স্ট্রোমোডিয়াম। এটা তো বুঝতেছি। তাহলে এখন কোনটা কই থেকে আসছে, উৎপত্তি হয়েছে কই থেকে, এটা জানতে হবে একটু। তো অগ্র পৌষ্টিক নালী বা স্ট্রোমোডিয়ামটা আসছে হচ্ছে একটোডার্ম থেকে। কই থেকে? একটোডার্ম। উৎপত্তি হয়েছে কই থেকে? একটোডার্ম থেকে। মেসেন্টেরনটা আসছে হচ্ছে এন্ডোডার্ম থেকে। কই থেকে? এন্ডোডার্ম, মানে ভেতর থেকে আসছে। আবার প্রক্টোডিয়ামটা কই থেকে আসছে বলো তো? একটোডার্ম। এটাও কিন্তু একটোডার্ম থেকে আসছে। তাহলে খেয়াল করো, অগ্র এবং পশ্চাৎ দুইজনই কি ওই থেকে আসছে? তোমার একটোডার্ম থেকে। আর মধ্যটা আসছে কই থেকে? এন্ডোডার্ম থেকে। এতটুকু বুঝলাম। তাহলে একটোডার্ম থেকে আসছে দুইটা, 1 এবং 3, আর মাঝখানেরটা আসছে এন্ডোডার্ম থেকে। এখন আসো পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থিতে কি থাকে একটু জানতে হবে আমাদের। 3টা পার্ট আছে পৌষ্টিক গ্রন্থির। কয়টা পার্ট? 3টা পার্ট। কি কি পার্ট আছে পৌষ্টিক গ্রন্থির? 1 নম্বর হচ্ছে লালা গ্রন্থি। কি? লালা গ্রন্থি। 2 নম্বর হচ্ছে কি, মেসেন্টেরনের
মেসেন্টেরনের অন্ত আবরণ কি? অন্ত আবরণ। দেখো, একটু আগে বলছিলাম না যে মেসেন্টেরনটা কি মধ্য পৌষ্টিক নালী। এর যে আবরণটা আছে না, ভেতরের আবরণটা, এটা পৌষ্টিক গ্রন্থি একটা এদের। বুঝতে পারছো? আর একটা কি, হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা। হেপাটিক সিকা, হেপাটিক সিকা, বা ইংলিশে বলা হয় কি আরেকটা নাম, গ্যাস্ট্রিক সিকা। হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা। এটা থাকে কয় জোড়া জানো? 6 জোড়া। কয় জোড়া? 6 জোড়া, মানে 12টা। তাহলে হেপাটিক সিকা থাকে 6 জোড়া বা 12টায়। অবজেক্টিভের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। এটা অবজেক্টিভের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। হেপাটিক সিকা 6 জোড়া বা 12টা। আর লালা গ্রন্থি হচ্ছে 1 জোড়া। কয় জোড়া? 1 জোড়া। লালা গ্রন্থি কয় জোড়া? 1 জোড়া। মানুষের কয় জোড়া বলো তো? 3 জোড়া। প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল, এই তিনটা হচ্ছে মানুষের। আর পাকস্থলী কি বলে, ঘাসফড়িংয়ের হচ্ছে 1জোড়া। আচ্ছা, এখন আসো পৌষ্টিক নালী থেকে শুরু করি। তাহলে পৌষ্টিক নালীর প্রথমে কি থাকে? তোমার স্টোমোডিয়াম থাকে। কি থাকে? স্টোমোডিয়াম। তাহলে স্টোমোডিয়ামটা কি? এটার মধ্যে কিছু পার্ট অবশ্যই থাকবে। স্টোমোডিয়াম, মানুষের যেমন পার্ট আছে এদেরও তো পার্ট থাকবে, তাই না? তো মনে রাখবা, এটা শুরু হয় কই থেকে? মুখছিদ্র থেকে শুরু হয়। মুখছিদ্র, মানুষের যেমন মুখছিদ্র আছে ওদেরও আছে। 2 নাম্বার কি? গলবিল। 3 নাম্বার কি? গ্রাসনালী। গ্রাসনালী মানে কি? অন্ননালী। তারপর কি? প্রপ। তারপর হচ্ছে গিজার্ড। ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো। এই যে মুখছিদ্র, এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে সিবেরিয়াম নামক, সিবেরিয়াম নামক প্রকোষ্ঠে। ঠিক আছে? সিবেরিয়াম নামক প্রকোষ্ঠে। এখন গলবিল গ্রাসনালী সম্পর্কে জানতে হবে না, এগুলো তোমরা জানো, খাবারটা এখান থেকে পাস করবে। বুঝতে পারছো? ক্রপের মধ্যে কি হয় বলো তো? এখানে তোমার পরিপাকের সূত্রপাত হতে ঘটে। এখানে পরিপাকের সূত্রপাত ঘটে। পরিপাকের সূত্রপাত কেন বলো তো? কারণ এখানে কি ক্ষরণ হয়? তোমার লালার এনজাইম ক্ষরণ হয়। বুঝতে পারছো? আর এই যে ক্রপের মধ্যে যে সংকোচন প্রসারণ হবে, ক্রপের সংকোচন প্রসারণের ফলে কি তৈরি হবে? লালা। তাহলে লালার এনজাইম আসবে। এখানে কি আসবে? লালার এনজাইম। তোমরা জানো যে ঘাস ফড়িং কি খায়? ঘাস খায়, তৃণভোজী। তো এদের মধ্যে কিন্তু ঘাস ফড়িং এ যেহেতু তোমার ঘাস মানে শর্করা জাতীয় খাদ্য বেশি খায়। কি জাতীয় খাদ্য বেশি খায়? শর্করা। তো এদের মধ্যে কিন্তু কোন এনজাইমটা থাকবে বেশি বলো তো? যেগুলো শর্করা পরিপাক করে সেই এনজাইম গুলো বেশি থাকবে। 99% হচ্ছে শর্করা পরিপাককারী এনজাইম গুলো থাকবে। যেমন অ্যামাইলেজ, হ্যাঁ, তারপর কি টায়ালিন, তারপর কি অন্যান্য যে এনজাইম গুলো আছে, এগুলো থাকবে বেশি এখানে। মনে থাকবে? আচ্ছা, তারপরে তোমার কাইটিনেস, সেলুলোজ, এগুলো থাকবে। এখন আসো গিজার্ড। গিজার্ডে কি হয় মনে রাখবা? গিজার্ডের মধ্যে সবকিছু 6টা কইরা। কয়টা কইরা? 6টা কইরা। 6টা দাঁত। 6টা দাঁত, 6টা অনুলম্ব ভাঁজ। অনুলম্ব ভাঁজ। তারপরে 6টা প্যাড। 6টা কি থাকবে? প্যাড। হ্যাঁ। তাহলে গিজার্ডে হলো সব 6টা করে থাকে। কয়টা করে থাকে? 6টা করে। তাহলে প্রশ্ন যদি করা হয় তোমাদের, পরিপাকের সূত্রপাত কোথায় ঘটে? ক্রপে। পরিপাকের সূত্রপাত কোথায় ঘটে? ক্রপে। কারণ কি? আর লালার এনজাইমটা এখানে আসে কেন? কারণ ক্রপের মধ্যে সংকোচন প্রসারণের ফলে তোমার কি লালার এনজাইম গুলো সেখানে এসে উপস্থিত হয়। ঠিক আছে? আচ্ছা, এবার আসো মেসেন্টেরন। কি? মেসেন্টেরন। তাহলে আমাদের
স্টোমোডিয়াম থেকে এতটুকু জানলেই হইতেছে। এটা হচ্ছে মেসেন্টেরন। মেসেন্টেরন থেকে কি জানবা? এটা হচ্ছে মধ্য, তাই না? মধ্য। তো এখানে একটা আবরণ থাকবে। কি আবরণ থাকবে? পেরিট্রপিক পর্দা থাকবে। কি পর্দা বলো তো? পেরিট্রপিক পর্দা। এই পর্দা দ্বারা সে আবৃত থাকে। ঠিক আছে। এখানে কি থাকে বলো? 6 জোড়া গ্যাস্ট্রিক সিকা থাকে বা হেপাটিক সিকা থাকে। গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা বলি আমরা। হেপাটিক সিকা। কারণ এই হেপাটিক সিকা থেকে কি বের হবে বলো তো? বিভিন্ন এনজাইম বের হবে। কি বের হবে? এনজাইম বের হবে। কি কি এনজাইম বের হবে? মল্টেজ, অ্যামাইলেজ, ইনভার্টেজ। এগুলো পড়ছিলাম না আমরা অন্য অধ্যায়ে, পরিপাক শোষণে? মনে আছে? লাইপেজ। এই এনজাইম গুলো কি হবে? এখান থেকে বের হবে। বের হয়ে কি করবে? পরিপাকে অংশগ্রহণ করবে। পরিপাকে অংশগ্রহণ করবে। ঠিক আছে। তো মনে রাখবা, এই মেসেন্টেরনের শেষ দিকে বা শেষ অংশে কি থাকে? মালপিজিয়ান নালিকা, অর্থাৎ ঘাসফড়িং এর যে রেচন অঙ্গ, প্রধান রেচন অঙ্গ মনে রাখতে হবে। ঘাসফড়িং এর প্রধান রেচন অঙ্গ কোনটা? প্রধান রেচন অঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা। কি? মালপিজিয়ান নালিকা। এটা থাকে কোথায়? শেষ অংশে। মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকা। আর মানুষের ক্ষেত্রে কি জানো? মানুষের ক্ষেত্রে হচ্ছে মালপিজিয়ান বডি। নালিকার জায়গায় শুধুমাত্র বডি বসাইলে হয়ে যাবে। মালপিজিয়ান বডি। মানুষের ক্ষেত্রে মালপিজিয়ান বডি এবং এদের ক্ষেত্রে মালপিজিয়ান নালিকা। এটা একটু পরে বা পরের ক্লাসে আবার ডিটেলসে বলা হবে এটা সম্পর্কে। তো তখন আরো ভালো মতো জানবো। এখন আসা হচ্ছে তোমার প্রক্টোডিয়াম। প্রক্টোডিয়াম মানে কি? পশ্চাৎ, তাই না? পশ্চাৎ মানে হচ্ছে প্রক্টোডিয়াম। প্রক্টোডিয়াম। তো এটার 4টা অংশ আছে। কয়টা অংশ আছে? 4টা। একটা হচ্ছে ইলিয়াম। আর মানুষের যেমন ইলিয়াম থাকে না? ইলিয়াম কই থাকে বলো? ডিওড্রামসের জন্য ইলিয়াম ক্ষুদ্রান্তে, তাই না? ক্ষুদ্রান্তে থাকে। তো এদের মধ্যে ইলিয়াম থেকে শুরু হইলো, পরে কোলন, তারপর কি মলাশয়, তাই না? বা রেকটাম। মানুষের মধ্যে কি থাকে? সিকাম থাকে, তাই না? সিকাম কি এখানে আছে? সিকামটা নাই কিন্তু এখানে, বুঝছো? এবং লাস্টে কি থাকে? পায়োছিদ্র। রেকটামের মধ্যে মনে রাখবা 6টা। কয়টা? 6টা কি থাকে? রেকটাল প্যাপিলা থাকে। রেকটাল প্যাপিলা। প্যাপিলা থাকে, রেকটাল প্যাপিলা থাকে। তাহলে ঘাসফড়িং এর রেকটামে কি থাকে? 6টা রেকটাল প্যাপিলা থাকে। বুঝতে পারছো? তাহলে এটা মনে রাখবো আমরা। এবার আসো পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থি। হাত ব্যথা হয়ে গেছে ভাই আজকে থেকে। এটাই শেষ। পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থি এটা কয়টা? লালা গ্রন্থি, মেসেন্টেরনের অন্ত আবরণ, আর হেপাটিক সিকা। দেখো লালা গ্রন্থিতে কি আছে? লালা গ্রন্থি কয় জোড়া বলো? 1 জোড়া। তখনই বলে দিছি কয় জোড়া? 1 জোড়া। এটা হচ্ছে প্রধান পৌষ্টিক গ্রন্থি। মনে রাখবা, ঘাসফড়িং এর প্রধান পৌষ্টিক গ্রন্থি কোনটা? প্রধান পৌষ্টিক গ্রন্থি হচ্ছে লালা গ্রন্থি।
ঠিক আছে। 2 নম্বর হচ্ছে, এখানে কি থাকে, কিছু এনজাইম থাকে, যেমন অ্যামাইলেজ, কাইটিনেস এবং সেলুলোজ। এখান থেকে এই এনজাইম গুলো খরিত হয়। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি, মেসেন্টেরনের অন্ত আবরণ কি, এতটুকুই কিন্তু শেষ। লালাগ্রন্থি থেকে আর কিছু পড়তে হবে না। এদের কাজ কি, শর্করাকে ভাঙবে, শর্করাকে ভেঙে কি তৈরি করবে, গ্লুকোজ তৈরি করবে, তাই না? এটাই তো কাজ, আর কি কাজ, কারণ এখানে তো শর্করা ছাড়া অন্য কিছু ভাঙবে না। লিপিড খুব কম ভাঙে, প্রোটিনটা খুব কম ভাঙে, কারণ এগুলো তো এনজাইমই নাই এখানে। কারণ ওরা তো ওগুলা মাছ মাংস খাবে না। বুঝতে পারছো, পোকামাকড় তেমন তেমন একটা খাবে না, ঘাসটা খাবে বেশি। সো মেসেন্টেরনের আবরণ, এর এর কাজ কি, এর কাজ হচ্ছে পরিপাক রস বা পাচক রস ক্ষরণ করবে। পাচক রসের কাজ কি, পাচক রসের কাজ হচ্ছে তোমার পরিপাক করা। ঠিক আছে, শেষ। হেপাটিক সিকা, হেপাটিক সিকার কাজ কি, হেপাটিক সিকা কয়টা থাকে বলো? 6 জোড়া। কয়টা থাকে? 6 জোড়া। এখান থেকে কি খরিত হয়? পাচক রস মানে পরিপাক রস। কাজ কি? পরিপাককে সহায়তা করবে। শেষ, আর কিছু তো নাই। তাহলে পৌষ্টিক গ্রন্থি থেকে এইটুকু করলেই হবে। এরপরে তোমাদের আছে রক্ত সংবহন তন্ত্র, শ্বসন তন্ত্র এবং রেচন তন্ত্র, সংবেদী অঙ্গ এবং প্রজনন তন্ত্র। আমাদের আরো 2টা ক্লাস লাগতে পারে, 2টা ক্লাস। হেপাটিক সি বললেন ভাইয়া? হেপাটিক সিকা কয় জোড়া থাকে? 6 জোড়া থাকে। এখান থেকে কি বের হয়? পাচক রস বের হয়, মানে পরিপাক রসটা বের হয়। এর কাজ কি? পরিপাকে সহায়তা করবে। শেষ, এটাই। তাহলে এগুলো ভালো মতো পড়ো, পরের ক্লাসে আবার শুরু করবো পরের থেকে। ঠিক আছে, যাও।